প্রিয়তমাসু কমলা, তোমাকে এই যে সম্ভাষণ করিলাম, ইহাকে চিঠি লিখিবার একটি প্রচলিত পদ্ধতি পালন বলিয়া গণ্য করিও না। যদি তোমাকে আজ পৃথিবীতে সকলের চেয়ে প্রিয় বলিয়া না জানিতাম, তবে কখনোই আজ প্রিয়তমা বলিয়া সম্ভাষণ করিতে পারিতাম না। যদি তোমার মনে কখনো কোনো সন্দেহ হইয়া থাকে, যদি তোমার কোমল হৃদয়ে কখনো কোনো আঘাত করিয়া থাকে, তবে এই যে আজ সত্য করিয়া তোমাকে ডাকিলাম প্রিয়তমা, ইহাতেই আজ তোমার সমস্ত সংশয়, সমস্ত বেদনা নিঃশেষে স্খলন করিয়া দিক। ইহার চেয়ে তোমাকে আর বেশি বিস্তারিত করিয়া কি বলিব। এ পর্যন্ত আমার অনেক আচরণ তোমার কাছে নিশ্চয়ই ব্যথাজনক হইয়াছে। সেজন্য যদি তুমি মনে মনে আমার বিরুদ্ধে অভিযোগ করিয়া থাকো, তবে আমি প্রতিবাদী হইয়া তাহার লেশমাত্র প্রতিবাদ করিব। আমি কেবল বলিব, আজ তুমি আমার প্রিয়তমা, তোমার চেয়ে প্রিয় আমার আর কেহই নাই। ইহাতেও যদি আমার সমস্ত অপরাধের, সমস্ত অসঙ্গত আচরণের শেষ জবাব না হয়, তবে আর কিছুতেই হইবে না। অতএব কমলা, আজ তোমাকে এই প্রিয়তমা সম্বোধন করিয়া আমাদের সংশয়াচ্ছন্ন অতীতকে দূরে সরাইয়া দিলাম। এই প্রিয়তমা সম্বোধন করিয়া আমাদের ভালোবাসার ভবিষ্যৎকে আরম্ভ করিলাম। তোমার কাছে আমার একান্ত মিনতি, তুমি আজ আমার প্রিয়তমা, এই কথাটি সম্পূর্ণ বিশ্বাস করো। ইহা যদি ঠিক তুমি মনে গ্রহণ করিতে পারো, তবে কোনো সংশয় লইয়া আমাকে আর কোনো প্রশ্ন করিবার প্রয়োজন থাকিবে না। তাহার পরে আমি তোমার ভালোবাসা পাইয়াছি কিনা সে কথা তোমাকে জিজ্ঞাসা করিতে আমার সাহস হয় না, আমি জিজ্ঞাসা করিবও না। আমার এই অনুচ্চারিত প্রশ্নের অনুকূল উত্তর একদিন তোমার হৃদয়ের ভিতর দিয়া আমার হৃদয়ের মধ্যে নিঃশব্দে আসিয়া পৌঁছিবে। ইহাতে আমি সন্দেহ মাত্র করি না। ইহা আমি আমার ভালোবাসার জন্যই বলিতেছি। আমার যোগ্যতা লইয়া অহংকার করি না, কিন্তু আমার সাধনা কেন সার্থক হইবে না? আমি বেশ বুঝিতেছি, আমি যাহা লিখিতেছি তাহা কেমন সহজ হইতেছে না, তাহা রচনার মতো শোনাইতেছে। ইচ্ছা করিতেছে এ চিঠি ছিঁড়িয়া ফেলি, কিন্তু যে চিঠি মনের মতো হইবে সে চিঠি এখন লেখা সম্ভব হইবে না। চিঠি দুজনের জিনিস। কেবল এক পক্ষ যখন চিঠি লেখে, তখন সে চিঠিতে সব কথা ঠিক করিয়া লেখা চলে না। আমাতে যেদিন মন জানাজানি বাকি থাকিবে না, সেদিনই চিঠির মতো চিঠি লিখিতে পারি। সামনাসামনি দুই দরজা খোলা থাকিলে তখনই ঘরে অবাধে হাওয়া খেলে। কমলা, প্রিয়তমা, তোমার হৃদয় কবে সম্পূর্ণ উদ্ঘাটন করিতে পারিব? এসব কথার মীমাংসা ধীরে ধীরে ক্রমে ক্রমে হইবে, ব্যস্ত হইয়া ফল নাই। যেদিন আমার চিঠি পাইবে, তাহার পরের দিন সকালবেলাতেই আমি গাজীপুরে পৌঁছিব। তোমার কাছে আমার অনুরোধ এই, গাজীপুরে পৌঁছাইয়া আমাদের বাসাতেই যেন তোমাকে দেখিতে পাই। অনেকদিন গৃহহারার মতো কাটিল, আমার আর ধৈর্য নাই। এবারে গৃহের মধ্যে প্রবেশ করিব, হৃদয় লক্ষ্মীকে গৃহলক্ষ্মীর মূর্তিতে দেখিব। সেই মুহূর্তে আমাদের দ্বিতীয়বারের শুভদৃষ্টি হইবে। মনে আছে আমাদের প্রথমবার সেই শুভদৃষ্টি? সেই জ্যোৎস্না রাতে, সেই নদীর ধারে, জনশূন্য বালুমরুর মধ্যে। সেখানে ছাদ ছিল না, প্রাচীর ছিল না, পিতা মাতা ভ্রাতা আত্মীয় প্রতিবেশীর সম্বন্ধ ছিল না। সে যে গৃহের একেবারে বাহির, সে যেন স্বপ্ন, সে যেন কিছুই সত্য নহে। সেই জন্য আর একদিন স্নিগ্ধ নির্মল প্রাতঃকালের আলোকে গৃহের মধ্যে, সত্যের মধ্যে সেই শুভদৃষ্টিকে সম্পূর্ণ করিয়া লইবার অপেক্ষা আছে। পূর্ণ পৌষের প্রাতঃকালে আমাদের গৃহদ্বারে তোমার সরল সহাস্য মূর্তিখানি চিরজীবনের মতো আমার হৃদয়ের মধ্যে অঙ্কিত করিয়া লইব। এই জন্য আমি আগ্রহে পরিপূর্ণ হইয়া আছি। প্রিয়তমে, আমি তোমার হৃদয়ের দ্বারের অতিথি, আমাকে ফিরাইও না। প্রসাদ ভিক্ষু রমেশ।
নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের কিচিরমিচিরে। কোলাহলের জগৎ থেকে পা সরিয়ে চলুন চলে যাই গল্পের জগতে। আজ শুনছেন নৌকাডুবি গল্পের ৮ম পর্ব। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে নতুন নতুন গল্পের আপডেট আপনার কাছেই প্রথম আসবে। একটু ফাঁকা জায়গায় গঙ্গার ধারে একটি আলাদা বাড়ি লইবার চেষ্টা হইতেছে। রমেশ গাজীপুর আদালতের বিধি অনুসারে প্রবেশ লাভ করিবার জন্য ও জিনিসপত্র আনিতে একবার কলিকাতায় যাইতে হইবে স্থির করিয়াছে, কিন্তু কলিকাতায় যাইতে তাহার সাহস হইতেছে না। কলকাতার একটা বিশেষ গলির চিত্র মনে উঠিলেই রমেশের বুকের ভিতরটা এখনো যেন কিসে চাপিয়া ধরে। এখনো জাল ছেড়ে নাই, অথচ কমলার সহিত স্বামী স্ত্রীর সম্বন্ধ সম্পূর্ণভাবে স্বীকার করিয়া লইতে বিলম্ব করিলে আর চলে না। এই সমস্ত দ্বিধায় কলিকাতায় যাত্রার দিন পিছাইয়া যাইতে লাগিল। কমলা চক্রবর্তীর অন্তঃপুরেই থাকে। এ বাংলায় ঘর নিতান্ত কম বলিয়া রমেশকে বাহিরের ঘরেই থাকিতে হয়। কমলার সহিত তাহার সাক্ষাতের সুযোগ হয় না। এই অনিবার্য বিচ্ছেদ ব্যাপার লইয়া শৈলজা কেবলই কমলার কাছে দুঃখ প্রকাশ করিতে লাগিল। কমলা কহিল, কেন ভাই, তুমি এত হাহুতাশ করিতেছ? এমনই কি ভয়ানক দুর্ঘটনা ঘটিয়াছে? শৈলজা হাসিয়া কহিল, ইস, তাই তো, একেবারে যে পাষাণের মতো কঠিন মন। ওসব ছলনায় আমাকে ভুলাইতে পারিবে না। তোমার মনের মধ্যে যে কি হইতেছে সে কি আর আমি জানি না? কমলা জিজ্ঞাসা করিল, আচ্ছা ভাই, সত্যি করিয়া বলো, 2 দিন যদি বিপিনবাবু তোমাকে দেখা না দেন তাহলে কি অমনি? শৈলজা সগর্বে কহিল, ইস, 2 দিন দেখা না দিয়া তার নাকি থাকিবার জো আছে। এই বলিয়া বিপিনবাবু অধৈর্য সম্বন্ধে শৈলজা গল্প করিতে লাগিল। প্রথম প্রথম বিবাহের পর বালক বিপিন গুরুজনের বুদ্ধ ভেদ করিয়া তাহার বালিকা বধূর সহিত সাক্ষাৎ করিবার জন্য কবে কত প্রকার কৌশল উদ্ভাবন করিয়াছিল, কবে ব্যর্থ হইয়াছিল, কবে ধরা পড়িয়াছিল। দিবা সাক্ষাৎকারের নিষেধ দুঃখ লাঘবের জন্য বিপিনের মধ্যাহ্ন ভোজনকালে একটা আয়নার মধ্যে গুরুজনদের অজ্ঞাতে উভয়ের কিরূপ দৃষ্টি বিনিময় চলিত, তাহা বলিতে বলিতে পুরাতন স্মৃতির আনন্দ কৌতুকে শৈলজার মুখখানি হাস্যে উদ্ভাসিত হইয়া উঠিল। তাহার পরে যখন আপিসে যাইবার পালা আরম্ভ হইল, তখন উভয়ের বেদনা এবং বিপিনের যখন তখন আপিস পলায়ন, সেও অনেক কথা। তাহার পরে একবার শ্বশুরের ব্যবসায়ের খাতিরে কিছুদিনের জন্য বিপিনের পাটনায় যাইবার কথা হয়। তখন শৈলজা তাহার স্বামীকে জিজ্ঞাসা করিয়াছিল, তুমি পাটনায় গিয়া থাকিতে পারিবে? বিপিন স্পর্ধা করিয়া বলিয়াছিল, কেন পারিব না, খুব পারিব। সেই স্পর্ধা বাক্যে শৈলজার মনে খুব অভিমান হইয়াছিল। সে প্রাণপণে প্রতিজ্ঞা করিয়াছিল, বিদায়ের পূর্ব রাতে সে কোনো মতে লেশমাত্র শোক প্রকাশ করিবে না। কেমন করিয়া সে প্রতিজ্ঞা হঠাৎ চোখের জলের প্লাবনে ভাসিয়া গেল, এবং পরদিন যখন যাত্রার আয়োজন সমস্তই স্থির, তখন বিপিনের অকস্মাৎ এমনই মাথা ধরিয়া কি একরকম অসুখ করিতে লাগিল, সে যাত্রা বন্ধ হইয়া গেল। তাহার পরে ডাক্তার যখন ওষুধ দিয়া গেল, তখন সে ওষুধের শিশি গোপনে নর্দমার মধ্যে শূন্য করিয়া অপূর্ব উপায়ে কি করিয়া ব্যাধির অবসান হইল। এ সমস্ত কাহিনী বলিতে বলিতে কখন যে বেলা অবসান হইয়া আসে, শৈলজার তাহাতে হুঁশ থাকে না। অথচ এমন সময় হঠাৎ দূরে বাহির দরজায় একটা কিসের শব্দ হয় কি হয় না, অমনি শৈল ব্যস্ত হইয়া উঠিয়া পড়ে। বিপিনবাবু আপিসে হইতে ফিরিয়াছেন। সমস্ত হাসি গল্পের অন্তরালে একটি উৎকণ্ঠিত হৃদয় সেই পথের ধারের বাহির দরজার দিকেই কান পাতিয়া বসিয়াছিল। কমলার কাছে এ সমস্ত কথা যে একেবারেই আকাশ কুসুমের মতো তাহা নয়, ইহার আভাস সে কিছু কিছু পাইয়াছে। প্রথম কয়েক মাস রমেশের সহিত
প্রথম পরিচয়ের রহস্যের মধ্যে যেন এইরকমই একটি রাগিনী বাজিয়া উঠিতেছিল। তাহার পরেও স্কুল হইতে উদ্ধার লাভ করিয়া কমলা যখন রমেশের কাছে ফিরিয়া আসিল, তখনও মাঝে মাঝে এমন সকল ঢেউ অপূর্ব সঙ্গীতেও অপরূপ নৃত্যে তাহার হৃদয়কে আঘাত করিয়াছে, যাহার ঠিক অর্থটি সেই আজ শৈলজার এই সমস্ত গল্পের মধ্য হইতে বুঝিতে পারিতেছে। কিন্তু তাহার এই সমস্তই ভাঙাচোরা, ইহার ধারাবাহিকতা কিছুই নাই। তাহাকে যেন কোনো একটি পরিণাম পর্যন্ত পৌঁছিতে দেওয়া হয় নাই। শৈলজা ও বিপিনের মধ্যে যে একটা আগ্রহের টান, সেটা রমেশ ও তাহার মধ্যে কোথায়? এই যে কয়েকদিন তাহাদের দেখাশোনা বন্ধ হইয়া আছে, তাহাতে তাহার মনের মধ্যে এমন কি অস্থিরতা উপস্থিত হইয়াছে, এবং রমেশও তাহাকে দেখিবার জন্য বাহিরে বসিয়া বসিয়া কোনো প্রকার কৌশল উদ্ভাবন করিতেছে, তাহা কোনো মতেই বিশ্বাসযোগ্য নহে। ইতিমধ্যে যেদিন রবিবার আসিল, সেদিন শৈলজা কিছু মুশকিলে পড়িল। তাহার নতুন সখীকে দীর্ঘকাল একেবারে একলা পরিত্যাগ করিতে তাহার লজ্জা করিতে লাগিল। অথচ আজ ছুটির দিন, একেবারে ব্যর্থ করিবে এত বড় ত্যাগশীলতাও তাহার নাই। এদিকে রমেশবাবু নিকটে থাকিতেও কমলা যখন মিলনে বঞ্চিত হইয়া আছে, তখন ছুটির উৎসবে নিজের বরাদ্দ পুরা ভোগ করিতে তাহার ব্যথাও বোধ হইল। আহা, যদি কোনো মতে রমেশের সহিত কমলার সাক্ষাৎ ঘটাইয়া দেওয়া যায়। এ সকল বিষয় লইয়া গুরুজনের সহিত পরামর্শ চলে না, কিন্তু চক্রবর্তী পরামর্শের জন্য অপেক্ষা করিবার লোক নহেন। তিনি বাড়িতে প্রচার করিয়া দিলেন, আজ তিনি বিশেষ কাজে শহরের বাইরে যাইতেছেন। রমেশকে বুঝাইয়া গেলেন যে বাহিরের লোক আজ কেহ তাহার বাড়িতে আসিতেছে না। সদর দরজা বন্ধ করিয়া তিনি চলিয়া যাইতেছেন। এ খবর তাহার কন্যাকেও বিশেষ করিয়া শুনাইয়া দিলেন। নিশ্চয় জানিতেন কোন ইঙ্গিতের কি অর্থ, তাহা বুঝিতে শৈলজার বিলম্ব হয় না। স্নানের পর শৈলজা কমলাকে বলিল, এসো ভাই, তোমার চুল শুকাইয়া দিই। কমলা কহিল, কেন, আজ এত তাড়াতাড়ি কিসের? শৈলজা কহিল, সে কথা পরে হইবে, তোমার চুলটা আগে বাঁধিয়া দিই, বলিয়া কমলার মাথা লইয়া পড়িল। আজ বিনুনির সংখ্যা অনেক বেশি, খোপা একটা বৃহৎ ব্যাপার হইয়া উঠিল। তাহার পরে কাপড় লইয়া উভয়ের মধ্যে একটি বিষম তর্ক বাঁধিয়া গেল। শৈলজা তাহাকে যে রঙিন কাপড় পরাইতে চায়, কমলা তাহা পরিবার কারণ খুঁজিয়া পাইল না। অবশেষে শৈলজাকে সন্তুষ্ট করিবার জন্যে পড়িতে হইল। মধ্যাহ্নে আহারের পর শৈলজা তাহার স্বামীকে কানে কানে কি একটা বলিয়া ক্ষণকালের জন্য ছুটি লইয়া আসিল। তাহার পরে কমলাকে বাহিরের ঘরে পাঠাইবার জন্য পীড়াপিড়ি পড়িয়া গেল। রমেশের কাছে কমলা ইতিপূর্বে অনেকবার অসংকোচে গিয়াছে। এ সম্বন্ধে সমাজের লজ্জা প্রকাশের যে কোনো বিধান আছে, তাহা জানিবার সে কোনো অবসর পায় নাই। পরিচয়ের আরম্ভেই রমেশ সংকোচ ভাঙিয়া দিয়াছিল। নির্লজ্জতার অপবাদ দিয়া ধিক্কার দিবার সঙ্গিনীও তাহার কাছে কেউ ছিল না। কিন্তু আজ শৈলজার অনুরোধ পালন করা তাহার পক্ষে দুঃসাধ্য হইয়া উঠিল। স্বামীর কাছে শৈলজা যে অধিকারে যায়, তাহা সে জানিয়াছে। কমলা সেই অধিকারের গৌরব যখন অনুভব করিতেছে না, তখন দিন ভাবে সে আজ কেমন করিয়া যাইবে। কমলাকে যখন কিছুতেই রাজি করা গেল না, তখন শৈল মনে করিল রমেশের পরে সে অভিমান করিয়াছে। অভিমান করিবার কথাই বটে। কয়টা দিন কাটিয়া গেল, অথচ রমেশবাবু কোনো ছুতা করিয়া একবার দেখা সাক্ষাতের চেষ্টাও করিলেন না। বাড়ির গৃহিণী যখন আহারান্তে ঘরের দুয়ার দিয়ে ঘুমাইতেছিলেন, শৈলজা বিপিনকে আসিয়া কহিল, রমেশবাবুকে তুমি আজ কমলার নাম করিয়া বাড়ির মধ্যে ডাকিয়া আনো। বাবা কিছু মনে করিবেন না, মা কিছু জানিতেই পারিবেন না। বিপিনের মতো চুপচাপ মুখচোরা লোকের পক্ষে এরূপ দৌত কোনো মতেই রুচিকর নহে। তথাপি ছুটির দিনে এই অনুরোধ লঙ্ঘন করিতে সে সাহস করিল না।
রমেশ তখন বাহিরের ঘরে জাজিম পাতা মেঝের উপর চিত হইয়া শুইয়া এক পায়ের উচ্ছিদ হাঁটুর উপরে আরেক পা তুলিয়া দিয়া পায়োনিয়র পড়িতেছিল। পাঠ্য অংশ শেষ করিয়া যখন কাজের অভাবে তাহার বিজ্ঞাপনের প্রতি মনোযোগ দিবার উপক্রম করিতেছে, তখন বিপিনকে ঘরে আসিতে দেখিয়া সে উৎফুল্ল হইয়া উঠিল। সঙ্গী হিসেবে বিপিন যে খুব প্রথম শ্রেণীর পদার্থ তাহা না হইলেও বিদেশে মধ্যাহ্ন যাপনের পক্ষে রমেশ তাহাকে পরম লাভ বলিয়া গণ্য করিল এবং বলিয়া উঠিল, আসুন বিপিনবাবু, আসুন, না বসুন। বিপিন না বসিয়াই একটুখানি মাথা চুলকিয়া বলিল, আপনাকে একবার ইনি ভিতরে ডাকিতেছেন। রমেশ জিজ্ঞাসা করিল, কে, কমলা? বিপিন কহিল, হ্যাঁ। রমেশ কিছু আশ্চর্য হইল। রমেশ পূর্বেই স্থির করিয়াছে কমলাকে সে স্ত্রী বলিয়াই গ্রহণ করিবে, কিন্তু তাহার স্বাভাবিক দ্বিধাগ্রস্ত মন তৎপূর্বে এই কদিন অবকাশ পাইয়া বিশ্রাম করিতেছে। কল্পনায় কমলাকে গৃহিণী পদে অভিষিক্ত করিয়া সে মনকে নানা প্রকার ভাবে সুখের আশ্বাসে উত্তেজিত করিয়াও তুলিয়াছে, কিন্তু প্রথম আরম্ভটাই দুরূহ। কিছুদিন হইতে কমলার প্রতি যেটুকু দূরত্ব রক্ষা করা তাহার অভ্যস্ত হইয়া গেছে, হঠাৎ একদিন কেমন করিয়া সেটা ভাঙিয়া ফেলিবে তাহা সে ভাবিয়া পাইতেছিল না। এই জন্যই বাড়ি ভাড়া করিবার দিকে তাহার তেমন সত্তরতা ছিল না। কমলা ডাকিয়াছে শুনিয়া রমেশের মনে হইল নিশ্চয়ই বিশেষ কোনো প্রয়োজন পড়িয়াছে। তবু প্রয়োজনের ডাক হইলেও তাহার মনের মধ্যে একটা হিল্লোল উঠিল। বিপিনের অনুবর্তী হইয়া পায়োনিয়রটা ফেলিয়া রাখিয়া যখন সে অন্তঃপুরে যাত্রা করিল, তখন একটি মধুকর গুঞ্জরিত কার্তিকের আলস্য দীর্ঘ জনহীন মধ্যাহ্নে একটা অভিসারের আভাস তাহার চিত্তকে একটুখানি চঞ্চল করিল। বিপিন কিছু দূর হইতে ঘর দেখাইয়া দিয়া চলিয়া গেল। কমলা মনে করিয়াছিল শৈলজা তাহার সম্বন্ধে হাল ছাড়িয়া দিয়া বিপিনের কাছে চলিয়া গেছে। তাই সে খোলা দরজার চৌকাঠের উপর বসিয়া সামনের বাগানের দিকে চাহিয়াছিল। শৈল কেমন করিয়া কমলার অন্তরে বাহিরে একটা ভালোবাসার সুর বাঁধিয়া দিয়াছিল। কিশোরতপ্ত বাতাসে বাহিরে গাছের পল্লবগুলি যেমন মর্মর শব্দে কাঁপিয়া উঠিতেছিল, কমলার বুকের ভিতরেও মাঝে মাঝে তেমনই একটি দীর্ঘশ্বাসের হাওয়া উঠিয়া অব্যক্ত বেদনায় একটি অপরূপ স্পন্দনের সঞ্চার করিতেছিল। এমন সময়ে রমেশ ঘরে প্রবেশ করিয়া যখন তাহার পশ্চাৎ হইতে ডাকিল, কমলা, তখন সে চকিত হইয়া উঠিয়া পড়িল। তাহার হৃৎপিণ্ডের মধ্যে রক্ত তরঙ্গিত হইতে লাগিল। যে কমলা ইতিপূর্বে কখনো রমেশের কাছে বিশেষ লজ্জা অনুভব করে নাই, সে আজ ভালো করিয়া মুখ তুলিয়া চাহিতে পারিল না। তাহার কর্ণমূল আরক্তিম হইয়া উঠিল। আজিকার সাজসজ্জায় ও ভাবে আভাসে রমেশ কমলাকে নতুন মূর্তিতে দেখিল। হঠাৎ কমলার এই বিকাশ তাহাকে আশ্চর্য অভিভূত করিল। সে আস্তে আস্তে কমলার কাছে আসিয়া ক্ষণকালের জন্য চুপ করিয়া দাঁড়াইয়া মৃদুস্বরে কহিল, কমলা, তুমি আমাকে ডাকিয়াছ? কমলা চমকিয়া উঠিয়া অনাবশ্যক উত্তেজনার সহিত বলিয়া উঠিল, না না না, আমি ডাকি নাই, আমি কেন ডাকিতে যাইব? রমেশ কহিল, ডাকিলেই বা দোষ কি কমলা? কমলা দ্বিগুণ প্রবলতার সহিত বলিল, না, আমি ডাকি নাই। রমেশ কহিল, তা বেশ কথা, তুমি না ডাকিতেই আমি আসিয়াছি, তাই বলিয়াই কি অনাদরে ফিরিয়া যাইতে হইবে? কমলা কহিল, তুমি এখানে আসিয়াছ, সকলে জানিতে পারিলে রাগ করিবেন, তুমি যাও, আমি তোমাকে ডাকি নাই। রমেশ কমলার হাত চাপিয়া ধরিয়া কহিল, আচ্ছা, তুমি আমার ঘরে এসো, সেখানে বাহিরের লোক কেউ নাই। কমলা কম্পিত কলেবরে তাড়াতাড়ি রমেশের হাত ছাড়িয়া লইয়া পাশের ঘরে গিয়া দ্বার রুদ্ধ করিল। রমেশ বুঝিল এ সমস্তই বাড়ির কোনো মেয়ের ষড়যন্ত্র।
এই বুঝিয়া পুলকিত দেহে বাহিরের ঘরে গেল। চিত হইয়া পড়িয়া আর একবার পায়োনিয়রটা টানিয়া লইয়া তাহার বিজ্ঞাপন শ্রেণীর উপরে চোখ বুলাইতে লাগিল, কিন্তু কিছুই অর্থগ্রহ হইল না। তাহার হৃদয় আকাশে নানা রঙের ভাবের মেঘ পুরো বাতাসে ভাসিয়া বেড়াইতে লাগিল। শৈল রুদ্ধদ্বারে ঘা দিল, কেহ দরজা খুলিল না। তখন সে দরজার খড়খড়ি খুলিয়া বাহির হইতে হাত গলাইয়া দিয়া ছিটকিনি খুলিয়া ফেলিল। ঘরে ঢুকিয়া দেখে কমলা মেঝের উপর উপুড় হইয়া পড়িয়া দুই হাতের ভিতর মুখ লুকাইয়া কাঁদিতেছে। শৈল আশ্চর্য হইয়া গেল। এমনই কি ঘটনা ঘটিতে পারে যাহার জন্য কমলা এত আঘাত পায়? তাড়াতাড়ি তাহার পাশে বসিয়া তাহার কানের কাছে মুখ রাখিয়া স্নিগ্ধস্বরে বলিতে লাগিল, কেন ভাই, তোমার কি হইয়াছে? তুমি কেন কাঁদিতেছ? কমলা কহিল, তুমি কেন উহাকে ডাকিয়া আনিলে? তোমার ভারী অন্যায়। কমলার এই সকল আকস্মিক আবেগের প্রবলতা তাহার নিজের পক্ষে এবং অন্যের পক্ষে বোঝা ভারী শক্ত। ইহার মধ্যে যে তাহার কতদিনের গুপ্ত বেদনার সঞ্চয় আছে তাহা কেহই জানে না। কমলা আজ একটা কল্পনালোক অধিকার করিয়া বেশ গুছাইয়া বসিয়াছিল। রমেশ যদি বেশ সহজে তাহার মধ্যে প্রবেশ করিত তবে সুখেরই হইত, কিন্তু তাহাকে ডাকিয়া আনিয়া সমস্ত ছাড়খাড় করিয়া ফেলা হইল। কমলাকে ছুটির সময়ে স্কুলে বন্দি করিয়া রাখিবার চেষ্টা, স্টিমারে রমেশের ঔদাসীন্য, এই সমস্তই মনের তলদেশে আলোড়িত হইয়া উঠিল। কাছে পাইলেই যে পাওয়া হইল, ডাকিয়া আনিলেই যে আশা হইল, তাহা নহে। আসল জিনিসটি যে কি তাহা গাজীপুরে আসার পরে কমলা অতি অল্প দিনেই যেন স্পষ্ট বুঝিতে পারিয়াছে। কিন্তু শৈলর পক্ষে এসব কথা বোঝা শক্ত। কমলা এবং রমেশের মাঝখানে যে কোনো প্রকারের সত্যকার ব্যবধান থাকিতে পারে তাহা সে কল্পনাও করিতে পারে না। সে বহু যত্নে কমলার মাথা নিজের কোলের উপর তুলিয়া জিজ্ঞাসা করিল, আচ্ছা ভাই, রমেশবাবু কি তোমাকে কোনো কঠিন কথা বলিয়াছেন? হয়তো ইনি তাহাকে ডাকিতে গিয়াছিলেন বলিয়া তিনি রাগ করিয়াছেন। তুমি বলিলে না কেন যে এ সমস্ত আমার কাজ? কমলা কহিল, না না, তিনি কিছুই বলেন নাই, কিন্তু কেন তুমি তাহাকে ডাকিয়া আনিলে? শৈল ক্ষুণ্ণ হইয়া বলিল, আচ্ছা ভাই, দোষ হইয়াছে, মাপ করো। কমলা তাড়াতাড়ি উঠিয়া বসিয়া শৈলর গলা জড়িয়া ধরিল, কহিল, যাও ভাই যাও, তুমি বিপিনবাবু রাগ করিতেছেন। বাইরে নির্জন ঘরে রমেশ পায়োনিয়রের উপর অনেকক্ষণ বৃথা চোখ বুলাইয়া এক সময় সবলে সেটা ছুঁড়িয়া ফেলিয়া দিল। তারপর উঠিয়া বসিয়া কহিল, না আর না, কালই কলিকাতায় গিয়া প্রস্তুত হইয়া আসিব। কমলাকে আমার স্ত্রী বলিয়া গ্রহণ করিতে যতদিন বিলম্ব হইতেছে ততই আমার অন্যায় বাড়িতেছে। রমেশের কর্তব্য বুদ্ধি হঠাৎ আজ পূর্ণভাবে জাগ্রত হইয়া সমস্ত দ্বিধা সংশয় এক লম্ফে অতিক্রম করিল। রমেশ ঠিক করিয়াছিল কলিকাতায় সে কেবল কাজ সারিয়া চলিয়া আসিবে, কলুটোলার সে গলির ধার দিয়াও যাইবে না। রমেশ দর্জিপাড়ার বাসায় আসিয়া উঠিল। দিনের মধ্যে অতি অল্প সময়েই কাজকর্মে কাটে, বাকি সময়টা ফুরাইতেই চায় না। রমেশ কলিকাতার যে দলের সহিত মিশিত, এবারে আসিয়া তাহাদের সহিত দেখা করিতে পারিল না। পাছে পথে কাহারও সহিত দৈবাত দেখা হইয়া পড়ে, এই ভয়ে সে যথাসাধ্য সাবধানে থাকে। কিন্তু রমেশে কলিকাতায় আসিতেই একটা পরিবর্তন অনুভব করিল। যে নির্জন অবকাশের মাঝখানে, যে নির্মল শান্তির পরিবেষ্টনে কমলা তাহার নবকৈশোরের প্রথম আবির্ভাব লইয়া রমেশের কাছে রমণীয় হইয়া দেখা দিয়েছিল, কলিকাতায় তাহার মোহ অনেকটাই ছুটিয়া গেল। দর্জিপাড়ার বাসায় রমেশ কমলাকে কল্পনা ক্ষেত্রে আনিয়া ভালোবাসার মুগ্ধ নেত্রে দেখিবার চেষ্টা করিল, কিন্তু এখানে তাহার মন কোনো মতে সাড়া দিল না। আজ কমলা তাহার পক্ষে অপরিণতা অশিক্ষিতা বালিকার রূপে প্রতিভাত হইল।
জোর যতই অতিরিক্ত মাত্রায় প্রয়োগ করা যায়, জোর ততই কমিয়া আসিতে থাকে। হেমনলিনীকে কোনো মতেই মনের মধ্যে আমল দিবে না। এপন করিতে করিতেই অহরাত্র হেমনলিনীর কথা রমেশের মনে জাগরিত থাকে। ভুলিবার কঠিন সংকল্পই স্মরণে রাখিবার প্রবল সহায় হইয়া উঠিল। রমেশের যদি কিছুমাত্র তাড়া থাকিত, তবে বহু পূর্বেই কলিকাতার কাজ শেষ করিয়া সে ফিরিতে পারিত। কিন্তু সামান্য কাজ গড়াইতে গড়াইতে বাড়িয়া চলিল। অবশেষে তাহাও নিঃশেষিত হইয়া গেল। কাল রমেশ প্রথমে কার্যানুরোধে এলাহাবাদে যাত্রা করিয়া সেখান হইতে গাজীপুরে ফিরিবে। এতদিন সে ধৈর্য রক্ষা করিয়া আসিয়াছে, কিন্তু সে ধৈর্যের কি কোনো পুরস্কার নাই? বিদায়ের আগে গোপনে একবার কলুটোলায় খবর লইয়া আসলে ক্ষতি কি? আজ কলুটোলার সেই গলিতে যাওয়া স্থির করিয়া সে একখানা চিঠি লিখিতে বসিল। তাহাতে কমলার সহিত তাহার সম্বন্ধ আদ্যপান্ত বিস্তারিত করিয়া লিখিল। এবারে গাজীপুরে ফিরিয়া গিয়া সে অজ্ঞতা হতভাগিনী কমলাকে নিজের পরিণীত পত্নী রূপে গ্রহণ করিবে তাহাও জ্ঞাপন করিল। এই রূপে হেমনলিনীর সহিত তাহার সর্বতভাবে বিচ্ছেদ ঘটিবার পূর্বে সত্য ঘটনা সম্পূর্ণরূপে জানাইয়া এই পত্র দ্বারা সে বিদায় গ্রহণ করিল। চিঠি লিখিয়া খামের মধ্যে পুরিয়া উপরে কাহারও নাম লিখিল না, ভিতরেও কাহাকেও সম্বোধন করিল না। অন্নদাবাবুর ভৃত্যরা রমেশের প্রতি অনুরক্ত ছিল, কারণ রমেশ হেমনলিনীর সম্পর্কীয় স্বজন পরিজন সকলকে একটা বিশেষ মমতার সহিত দেখিত। এই জন্য সেই বাড়ির চাকর বাকরেরা রমেশের নিকট হইতে নানা উপলক্ষে কাপড় চোপড় পার্বণী হইতে বঞ্চিত হইত না। রমেশ ঠিক করিয়াছিল সন্ধ্যার অন্ধকারে কলুটোলার বাড়িতে গিয়া একবার সে দূর হইতে হেমনলিনীকে দেখিয়া আসিবে এবং কোনো একজন চাকরকে দিয়া এই চিঠি গোপনে হেমনলিনীর হাতে পৌঁছাইয়া দিয়া সে চিরকালের মতো তাহার পূর্ববন্ধন ছিন্ন করিয়া চলিয়া যাইবে। সন্ধ্যার সময় রমেশ চিঠিখানি হাতে লইয়া সেই চিরপরিচিত গলির মধ্যে স্পন্দিত বক্ষে কম্পিত পদে প্রবেশ করিল। দ্বারের কাছে আসিয়া দেখিল রুদ্ধ দ্বার। উপরে চাইয়া দেখিল সমস্ত জানলা বন্ধ, বাড়ি শূন্য অন্ধকার। তবু রমেশ দ্বারে ঘা দিল। 2-4 বার আঘাত করিতে করিতে ভিতর হইতে একজন বেহারা দ্বার খুলিয়া বাহিরে আসিল। রমেশ জিজ্ঞাসা করিল, কে ও, সুখেন নাকি? বেহারা কহিল, হ্যাঁ বাবু, আমি সুখেন। রমেশ কহিল, বাবু কোথায় গেছেন? বেহারা কহিল, দিদি ঠাকুরনকে লইয়া পশ্চিমে হাওয়া খাইতে গিয়াছেন। কোথায় গেছেন তাহা তো বলিতে পারি না। আর কে সঙ্গে গেছেন? নলিনবাবু সঙ্গে গেছেন। নলিনবাবুটি কে তাহা তো বলিতে পারি না। রমেশ প্রশ্ন করিয়া করিয়া জানিল নলিনবাবু যুবা পুরুষ, কিছুকাল হইতে এই বাড়িতে যাতায়াত করিতেছেন। যদিও রমেশ হেমনলিনীর আশা ত্যাগ করিয়াই যাইতেছিল, তথাপি নলিনবাবুটির প্রতি তাহার সদ্ভাব আকৃষ্ট হইল না। রমেশ কহিল, তোর দিদি ঠাকুরনের শরীর কেমন আছে? বেহারা কহিল, তাহার শরীর তো ভালোই আছে। সুখেন বেহারাটা ভাবিয়াছিল এই সুসংবাদে রমেশবাবু নিশ্চিন্ত ও সুখী হইবেন। অন্তর্যামী জানেন সুখেন বেহারা ভুল বুঝিয়াছিল। রমেশ কহিল, আমি একবার উপরের ঘরে যাইব। বেহারা তাহার ধূমোচ্ছ্বসিত কেরোসিনের ডিপা লইয়া রমেশকে উপরে লইয়া গেল। রমেশ ভূতের মতো ঘরে ঘরে একবার ঘুরিয়া বেড়াইল। 2-1টা চৌকি ও সোফা বাছিয়া লইয়া তাহার উপরে বসিল। জিনিসপত্র গৃহসজ্জা সমস্তই ঠিক পূর্বের মতোই আছে। মাঝে হইতে নলিনবাবুটি কে আসিল। পৃথিবীতে কাহারও অভাব অধিক দিন কিছুই শূন্য থাকে না। যে বাতায়নে রমেশ একদিন হেমনলিনীর পাশে দাঁড়াইয়া ক্ষান্ত বর্ষণ শ্রাবণ দিনের সূর্যাস্ত আভায় 2টি হৃদয়ের নিঃশব্দ মলিনকে মণ্ডিত করিয়া লইয়াছিল,
সেই বাতায়নে আর কি সূর্যাস্তের আভা পড়ে না? সেই বাতায়নে আর কেহ আসিয়া আর একদিন যখন যুগলমূর্তি রচনা করিতে চাহিবে, তখন পূর্ব ইতিহাস আসিয়া কি তাহাদের স্থানরোধ করিয়া দাঁড়াইবে? নিঃশব্দে তর্জনী তুলিয়া তাহাদিওকে দূরে সরাইয়া দিবে? ক্ষুণ্ণ অভিমানে রমেশের হৃদয় স্ফীত হইয়া উঠিতে লাগিল। পরদিন রমেশ এলাহাবাদে না গিয়া একেবারে গাজীপুরে চলিয়া গেল। কলিকাতায় রমেশ প্রায় মাসখানেক কাটিয়া আসিয়াছে। এই 1 মাস কমলার পক্ষে অল্প দিন নহে। কমলার জীবনে একটি পরিণতির স্রোত হঠাৎ অত্যন্ত দ্রুতবেগে বহিতেছিল। উষার আলো যেমন দেখিতে দেখিতে প্রভাতের রৌদ্রে ফুটিয়া পড়ে, কমলার নারী প্রকৃতি তেমনি অতি অল্পকালের মধ্যে সুপ্তি হইতে জাগরণের মধ্যে সচেতন হইয়া উঠিল। শৈলজার সহিত যদি তাহার ঘনিষ্ঠ পরিচয় না হইত, শৈলজার জীবন হইতে প্রেমালোকের ছটা ও উত্তাপ যদি প্রতিফলিত হইয়া তাহার হৃদয়ের উপরে না পড়িত, তবে কতকাল তাহাকে অপেক্ষা করিতে হইত তাহা বলা যায় না। ইতিমধ্যে রমেশের আশীর্বাদ দেরি দেখিয়া শৈলজার বিশেষ অনুরোধে খুড়া কমলাদের বাসের জন্য শহরের বাইরে গঙ্গার ধারে একটি বাংলা ঠিক করিয়াছিলেন। অল্প স্বল্প আসবাব সংগ্রহ করিয়া বাড়িটি বাসযোগ্য করিয়া তুলিবার আয়োজন করিতেছেন এবং নতুন ঘরকন্যার জন্য আবশ্যক মতো চাকরদাসীও ঠিক করিয়া রাখিয়াছেন। অনেকদিন দেরি করিয়া রমেশ যখন গাজীপুরে ফিরিয়া আসিল, তখন খুড়ার বাড়িতে পড়িয়া থাকিবার আর কোনো ছুতা থাকিল না। এতদিন পরে কমলা নিজের স্বাধীন ঘরকন্যার মধ্যে প্রবেশ করিল। বাংলাটির চারিদিকে বাগান করিবার মতো জমি যথেষ্ট আছে। 2 সারি সুদীর্ঘ শিশু গাছের ভিতর দিয়া একটি ছায়াময় রাস্তা গেছে। শীতের শীর্ণ গঙ্গা বহুদূরে সরিয়া গিয়া বাড়ি এবং গঙ্গার মাঝখানে একটি নিচু চর পড়িয়াছে। সেই চরে চাষারা স্থানে স্থানে গোধূম চাষ করিয়াছে এবং স্থানে স্থানে তরমুজ ও খরমুজ লাগাইয়াছে। বাড়ির দক্ষিণ সীমানায় গঙ্গার দিকে একটি বৃহৎ বৃদ্ধ নিম গাছ আছে, তাহার তলাটা বাঁধানো। বহুদিন ভাড়াটের অভাবে বাড়ি ও জমি অনাবৃত অবস্থায় থাকাতে বাগানে গাছপালা প্রায় কিছুই ছিল না এবং ঘরগুলিও অপরিচ্ছন্ন হইয়াছিল। কিন্তু কমলার কাছে এ সমস্তই অত্যন্ত ভালো লাগিল। গৃহিণী পদলাভের আনন্দ আভায় তাহার চক্ষে সমস্তই সুন্দর হইয়া উঠিল। কোন ঘর কি কাজে ব্যবহার করিতে হইবে, জমির কোথায় কিরূপ গাছপালা লাগাইতে হইবে, তাহা সে মনে মনে ঠিক করিয়া লইল। খুড়ার সহিত পরামর্শ করিয়া কমলা সমস্ত জমিতে চাষ দিয়া লইবার ব্যবস্থা করিল। নিজের উপস্থিত থাকিয়া রান্নাঘরের চুলা বানাইয়া লইল এবং তাহার পার্শ্ববর্তী ভাড়ার ঘরে যেখানে যেরূপ পরিবর্তন আবশ্যক তাহা সাধন করিল। সমস্ত দিন ধোয়া মোছা গোছানো গাছানো কাজকর্মে তার অন্ত নাই। চারিদিকে কমলার মমত্ব আকৃষ্ট হইতে লাগে। গৃহকর্মের মধ্যে রমণীর সৌন্দর্য যেমন বিচিত্র, যেমন মধুর, এমন আর কোথাও নহে। রমেশ আজ কমলাকে সেই কর্মের মাঝখানে দেখিল। সে যেন পাখিকে খাঁচার বাহিরে আকাশে উড়িতে দেখিল। তাহার প্রফুল্ল মুখ, তাহার সুনিপুণ পটুত্ব রমেশের মনে এক নতুন বিস্ময় ও আনন্দের উদ্রেক করিয়া দিল। এতদিনে কমলাকে রমেশ তাহার স্বস্থানে দেখে নাই। আজ তাহাকে আপন নতুন সংসারে শিখর দেশে যখন দেখিল, তখন তাহার সৌন্দর্যের সঙ্গে একটি মহিমা দেখিতে পাইল। কমলার কাছে আসিয়া রমেশ কহিল, কমলা, কইতেছ কি? শান্ত হইয়া পড়িবে যে। কমলা তাহার কাজের মাঝখানে একটুখানি থামিয়া রমেশের দিকে মুখ তুলিয়া তাহার মিষ্ট মুখের হাসি হাসিল। কহিল, না, আমার কিছু হইবে না। রমেশ যে তাহার তত্ত্ব লইতে আসিল, সেটুকু সে পুরস্কার স্বরূপ গ্রহণ করিয়া তৎক্ষণাৎ তাহার কাজের মধ্যে নিবিষ্ট হইয়া গেল। মুগ্ধ রমেশ ছুতা করিয়া আবার তাহার কাছে গিয়া কহিল, তোমার খাওয়া হইয়াছে কমলা? কমলা কহিল, বেশ, খাওয়া হয় নাই তো আর কি, কোন কালে খাইয়াছি। রমেশ এ খবর জানিত,
তবু এই প্রশ্নের ছলে কমলাকে একটুখানি আদর না জানাইয়া থাকিতে পারিল না। কমলা ও রমেশের এই অনাবশ্যক প্রশ্নে যে একটুখানি খুশি হয় নাই তাহা নহে। রমেশ আবার একটুখানি কথাবার্তার সূত্রপাত করিবার জন্য কহিল, কমলা, তুমি নিজের হাতে কত করিবে, আমাকে একটু খাটাইয়া লও। কর্মিষ্ঠ লোকের দোষ এই, অন্য লোকের কর্মপটুতার উপরে তাহাদের বড় একটা বিশ্বাস থাকে না। তাহাদের ভয় হয় যে কাজ তাহারা নিজে না করিবে সেই কাজ অন্যে করিলে পাছে সমস্ত নষ্ট করিয়া দেয়। কমলা হাসিয়া কহিল, না, এ সমস্ত কাজ তোমাদের নয়। রমেশ কহিল, পুরুষরা নিতান্তই সহিষ্ণু বলিয়া পুরুষ জাতির প্রতি তোমাদের এই অবজ্ঞা আমরা সহ্য করিয়া থাকি, বিদ্রোহ করি না। তোমাদের মতো যদি স্ত্রীলোক হইতাম তবে তুমুল ঝগড়া বাঁধাইয়া দিতাম। আচ্ছা, খুড়াকে তো তুমি খাটাইতে ত্রুটি করো না, আমি কি এতই অকর্মণ্য? কমলা কহিল, তা জানি না, কিন্তু তুমি রান্নাঘরে ঝুল ঝাড়াইতেছ তাহা মনে করিলেই আমার হাসি পায়। তুমি এখান থেকে সরো, এখানে ভারী ধুলা উড়াইয়াছে। রমেশ কমলার সহিত কথা চালাইবার জন্য বলিল, ধুলা তো লোক বিচার করে না, ধুলো আমাকেও যে চোখে দেখে তোমাকেও সেই চোখেই দেখে। কমলা কহিল, আমার কাজ আছে বলিয়া ধুলা সইতেছি, তোমার কাজ নাই, তুমি কেন ধুলা সইবে? রমেশ ভৃত্যদের কান বাঁচাইয়া মৃদুস্বরে কহিল, কাজ থাক বা না থাক, তুমি যাহা সহ্য করিবে আমি তাহার অংশই লইব। কমলার কর্ণমূল একটুখানি লাল হইয়া উঠিল। রমেশের কথার কোনো উত্তর না দিয়া কমলা একটু সরিয়া গিয়া কহিল, উমেশ, এইখানটায় আর এক ঘোড়া জল ঢাল না, দেখছিস নে কত কাদা জমিয়া আছে, ঝাঁটাটা আমার হাতে দে দেখি। বলিয়া ঝাঁটা লইয়া খুব বেগে মার্জন কাজে নিযুক্ত হইল। রমেশ কমলাকে ঝাড় দিতে দেখিয়া হঠাৎ অত্যন্ত ব্যস্ত হইয়া উঠিয়া কহিল, আহা কমলা, ও কি করিতেছ? পিছন হইতে শুনিতে পাইল, কেন রমেশবাবু, অন্যায় কাজটা কি হইতেছে? এদিকে ইংরাজি পড়িয়া আপনারা মুখে সাম্য প্রচার করেন, ঝাড় দেওয়া কাজটা যদি এত হেয় মনে হয় তবে চাকরের হাতেই বা ঝাঁটা দেন কেন? আমি মূর্খ, আমার কথা যদি জিজ্ঞাসা করেন, সতী মায়ের হাতের ওই ঝাঁটার প্রত্যেক কাঠি সূর্যের রশ্মি ছোটার মতো আমার কাছে উজ্জ্বল থাকে। মা, তোমার জঙ্গল আমি একরকম প্রায় শেষ করিয়া আসিলাম, কোনখানে তরকারির ক্ষেত করিবে আমাকে একবার দেখাইয়া দিতে হইবে। কমলা কহিল, খুড়োমশাই, একটুখানি সবুর করো, আমার এ ঘর সারা হইল বলিয়া। এই বলিয়া কমলা ঘর পরিষ্কার শেষ করিয়া কোমরে জড়ানো আঁচল মাথায় তুলিয়া বাহিরে আসিয়া খুড়ার সহিত তরকারির ক্ষেত লইয়া গভীর আলোচনায় প্রবৃত্ত হইল। এমনি করিয়া দেখিতে দেখিতে দিন শেষ হইয়া গেল, কিন্তু ঘর গোছানো এখনো ঠিক মতো হইয়া উঠিল না। বাংলা ঘর অনেক দিন অব্যবহৃত ও রুদ্ধ ছিল। আরো 2-4 দিন ঘরগুলি ধোয়া মাজা করিয়া জানালা দরজা খুলিয়া না রাখিলে তাহা বাসযোগ্য হইবে না দেখা গেল। কাজেই আবার আজ সন্ধ্যের পরে খুড়ার বাড়িতেই আশ্রয় লইতে হইল। আজ তাহাদের রমেশের মনটা কিছুটা দমিয়া গেল। আজ তাহাদের নিজের নিভৃত ঘরটিতে সন্ধ্যা প্রদীপটি জ্বলিবে। কমলার সলজ্জ স্মিত হাস্যটি সম্মুখে রমেশ আপনার পরিপূর্ণ হৃদয় নিবেদন করিয়া দিবে। ইহা সমস্ত দিন থাকিয়া থাকিয়া কল্পনা করিতেছিল। আরো 2-4 দিন বিলম্বের সম্ভাবনা দেখিয়া রমেশ তাহার আদালত প্রবেশ সম্বন্ধীয় কাজে পরদিন এলাহাবাদে চলিয়া গেল। পরদিন কমলার নতুন বাসায় শৈলর চড়ুই ভাতির নিমন্ত্রণ হইল। বিপিন আহারান্তে আপিসে গেলে শৈল নিমন্ত্রণ রক্ষা করিতে গেল। কমলার অনুরোধে খুড়া সেদিন সোমবারের স্কুল কামাই করিয়াছিলেন। 2 জনে মিলিয়া নিম গাছ তলায় রান্না চড়াইয়া দিয়েছেন। উমেশ সহায়ক কার্যে ব্যস্ত হইয়া রহিয়াছে। রান্না ও আহার হইয়া গেলে পর খুড়া ঘরের মধ্যে গিয়া মধ্যাহ্ন নিদ্রায় প্রবৃত্ত হইলেন এবং 2 সখীতে নিম গাছের ছায়ায় বসিয়া তাহাদের সেই চিরদিনের আলোচনায় নিবিষ্ট হইল। এই গল্পগুলির সহিত মিশিয়া কমলার কাছে এই নদীর তীর, এই শীতের রৌদ্র, এই গাছের ছায়া বড় অপরূপ হইয়া উঠিল। ওই মেঘশূন্য নীলাকাশের যত সুদূর উচ্চে
রেখার মতো হইয়া চিল ভাসিতেছে। কমলার বক্ষবাসী একটা উদ্দেশ্যহারা আকাঙ্ক্ষা তত দূরেই উধাও হইয়া উড়িয়া গেল। বেলা যাইতে না যাইতেই শৈল ব্যস্ত হইয়া উঠিল। তাহার স্বামী আপিস হইতে আসিবে। কমলা কহিল, একদিনও কি ভাই তোমার নিয়ম ভাঙিবার জো নাই? শৈল তাহার কোনো উত্তর না দিয়া একটুখানি হাসিয়া কমলার চিবুক ধরিয়া নাড়া দিল এবং বাংলার মধ্যে প্রবেশ করিয়া তাহার পিতার ঘুম ভাঙাইয়া কহিল, বাবা, আমি বাড়ি যাইতেছি। কমলাকে খুড়া কহিলেন, মা, তুমিও চলো। কমলা কহিল, না, আমার আজ কাজ বাকি আছে, আমি সন্ধ্যের পরে যাইব। খুড়া তাহার পুরাতন চাকরকে ও উমেশকে কমলার কাছে রাখিয়া শৈলকে বাড়ি পৌঁছাইয়া দিতে গেলেন। সেখানে তাহার কিছু কাজ ছিল। কহিলেন, আমার ফিরিতে বেশি বিলম্ব হইবে না। কমলা যখন তাহার ঘর গোছানোর কাজ শেষ করিল, তখনও সূর্য অস্ত যায় নাই। সে মাথায় গায়ে একটি র্যাপার জড়াইয়া নিম গাছের তলায় আসিয়া বসিল। দূরে ওপারে যেখানে বড় বড় গোটা 2-3 নৌকার মাস্তুল অগ্নিবর্ণ আকাশের গায়ে কালো আঁচড় কাটিয়া দাঁড়াইয়াছিল, তাহারই পশ্চাতের উঁচু পাড়ির আড়ালে সূর্য নামিয়া গেল। এমন সময় উমেশটা একটা ছুতা করিয়া তাহার কাছে আসিয়া দাঁড়াইল। কহিল, মা, অনেকক্ষণ তুমি পান খাও নাই। ও বাড়ি হইতে আসিবার সময় আমি পান জোগাড় করিয়া আনিয়াছি। বলিয়া একটি কাগজে মোড়া কয়েকটা পান কমলার হাতে দিল। কমলার তখন চৈতন্য হইল সন্ধ্যা হইয়া আসিয়াছে। তাড়াতাড়ি উঠিয়া পড়িল। উমেশ কহিল, চক্রবর্তী মশাই গাড়ি পাঠাইয়া দিয়েছেন। কমলা গাড়িতে উঠিবার পূর্বে বাংলার মধ্যে ঘরগুলি আর একবার দেখিয়া লইবার জন্য প্রবেশ করিল। বড় ঘরে শীতের সময় আগুন জ্বালিবার জন্য বিলাতি ছাঁচের একটি চুল্লি ছিল। তাহারই সংলগ্ন থাকের উপর কেরোসিনের আলো জ্বলিতেছিল। সেই থাকের উপর কমলা পানের মোড়ক রাখিয়া কি একটা পর্যবেক্ষণ করিতে যাইতেছিল। এমন সময় হঠাৎ কাগজের মোড়কে রমেশের হস্তাক্ষরে তাহার নিজের নাম কমলার চোখে পড়িল। উমেশকে কমলা জিজ্ঞাসা করিল, এ কাগজ তুই কোথায় পেলি? উমেশ কহিল, বাবুর ঘরের কোণে পড়িয়াছিল, ঝাড় দিবার সময় তুলিয়া আনিয়াছি। কমলা সেই কাগজখানা মেলিয়া ধরিয়া পড়িতে লাগিল। হেমনলিনীকে রমেশ সেদিন যে বিস্তারিত চিঠি লিখিয়াছিল, এটা সেই চিঠি। স্বভাব শিথিল রমেশের হাত হইতে কখন সেটা কোথায় পড়িয়া গড়াইতেছিল তাহা তাহার হুঁশ ছিল না। কমলার পড়া হইয়া গেল। উমেশ কহিল, মা, অমন করিয়া চুপ করিয়া দাঁড়াইয়া রহিলে যে, রাত হইয়া যাইতেছে। ঘর নিস্তব্ধ হইয়া রহিল। কমলার মুখের দিকে চাহিয়া উমেশ ভীত হইয়া উঠিল। কহিল, মা, আমার কথা শুনিতেছ না? ঘরে চলো, রাত হইল। কিছুক্ষণ পরে খুড়ার চাকর আসিয়া কহিল, মাইজি, গাড়ি অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, চলো আমরা যাই। শৈলজা জিজ্ঞাসা করিল, ভাই, আজ কি তোমার শরীর ভালো নাই? মাথা ধরিয়েছে? কমলা কহিল, না, খুড়ামশাইকে দেখিতেছি না কেন? শৈল কহিল, স্কুলে বড়দিনের ছুটি আছে, দিদিকে দেখিবার জন্য মা তাহাকে এলাহাবাদে পাঠাইয়া দিয়েছেন। কিছুদিন হইতে দিদির শরীর ভালো নাই। কমলা কহিল, তিনি কবে ফিরিবেন? শৈল কহিল, তাহার ফিরিতে অন্তত হপ্তাখানেক দেরি হইবার কথা। তোমাদের বাংলা সাজানো লইয়া তুমি সমস্ত দিন বড় বেশি পরিশ্রম করো, আজ তোমাকে বড় খারাপ দেখা যাইতেছে। আজ সকাল সকাল খাইয়া শুইয়া যাও। শৈলকে কমলা যদি সকল কথা বলিতে পারিত তবে বাঁচিয়া যাইত, কিন্তু বলিবার কথা নয়। যাহাকে এতকাল আমার স্বামী বলিয়া জানিতাম, সে আমার স্বামীই নয়। এ কথা আর যাহাকে হোক, শৈলকে কোনো মতে বলা যায় না। কমলা শোয়ার ঘরে আসিয়া দ্বার বন্ধ করিয়া প্রদীপের আলোকে আর একবার রমেশের সেই চিঠি লইয়া বসিল। চিঠি যাহাকে উদ্দেশ্য করিয়া লেখা হইতেছে, তাহার নাম নাই, ঠিকানা নাই, কিন্তু সে যে স্ত্রীলোক, রমেশের সঙ্গে তাহার বিবাহের প্রস্তাব হইয়াছিল ও কমলাকে লইয়া তাহার সঙ্গে সম্বন্ধ ভাঙিয়া গেছে, তাহা চিঠি হইতে স্পষ্টই বোঝা যায়।
যাহাকে চিঠি লিখিতেছে রমেশ যে তাহাকেই সমস্ত হৃদয় দিয়া ভালোবাসে এবং দৈব দুর্বিপাকে কোথা হইতে তাহার ঘাড়ের উপর আসিয়া পড়াতেই অনাথার প্রতি দয়া করিয়া এই ভালোবাসার বন্ধন যে অজ্ঞতা চিরকালের মতো ছিন্ন করিতে প্রবৃত্ত হইয়াছে এ কথা চিঠিতে গোপন নাই। সেই নদীর চরে রমেশের সহিত প্রথম মিলন হওয়া হইতে আরম্ভ করিয়া আর এই গাজীপুরে আসা পর্যন্ত সমস্ত স্মৃতি কমলা মনে মনে আবৃত্তি করিয়া রইল। যাহা অস্পষ্ট ছিল সমস্ত স্পষ্ট হইল। রমেশ যখন বারবার তাহাকে পরের স্ত্রী বলিয়া জানিতেছে এবং ভাবিয়া অস্থির হইতেছে যে তাহাকে লইয়া কি করিবে, তখন যে কমলা নিশ্চিন্ত মনে তাহাকে স্বামী জানিয়া অসংকোচে তাহার সঙ্গে চিরস্থায়ী ঘরকন্যার সম্পর্ক পাতাইতে বসিতেছে, ইহার লজ্জা কমলাকে বার বার করিয়া তপ্তশেলে বিধিয়া থাকিল। প্রতিদিনের বিচিত্র ঘটনা মনে পড়িয়া সে যেন মাটির সঙ্গে মিশিয়া যাইতে লাগিল। এ লজ্জা তাহার জীবনে একেবারে মাখা হইয়া গেছে, ইহা হইতে কিছুতেই আর তাহার উদ্ধার নাই। রুদ্ধ ঘরের দরজা খুলিয়া ফেলিয়া কমলা খিড়কির বাগানে বাহির হইয়া পড়িল। অন্ধকার শীতের রাত্রে কালো আকাশ কালো পাথরের মতো কনকনে ঠান্ডা, কোথাও বাষ্পের লেশ নাই, তারাগুলি সুস্পষ্ট জ্বলিতেছে। সম্মুখে খর্বকার কলমের আমের বন অন্ধকার বাড়াইয়া দাঁড়াইয়া রহিল। কমলা কোনো মতে কিছু ভাবিয়া পাইল না। সে ঠান্ডা ঘাসের উপর বসিয়া পড়িল, কাঠের মূর্তির মতো স্থির হইয়া রহিল। তাহার চোখ দিয়ে এক ফোঁটা জল বাহির হইল না। এমন কতক্ষণ যে সে বসিয়া থাকিত বলা যায় না, কিন্তু তীব্র শীত তাহার হৃৎপিণ্ডকে দোলাইয়া দিল। তাহার সমস্ত শরীর ঠক ঠক করিয়া কাঁপিতে লাগিল। গভীর রাত্রে কৃষ্ণপক্ষের চন্দ্রোদয় যখন নিস্তব্ধ তালবনের অন্তরালে অন্ধকারের একটি প্রান্তকে ছিন্ন করিয়া দিল, তখন কমলা ধীরে ধীরে উঠিয়া ঘরে গিয়া দ্বার রুদ্ধ করিল। সকালবেলা কমলা চোখ মেলিয়া দেখিল শৈল তাহার খাটের পাশে দাঁড়াইয়া আছে। অনেক বেলা হইয়া গেছে বুঝিয়া লজ্জিত কমলা তাড়াতাড়ি বিছানা হইতে উঠিয়া বসিল। শৈল কহিল, না ভাই, তুমি উঠিও না, আর একটু ঘুমাও, নিশ্চয়ই তোমার শরীর ভালো নাই। তোমার মুখ বড় শুকনো দেখাইতেছে, চোখের নিচে কালি পড়িয়া গেছে। কি হইয়াছে ভাই, আমাকে বলো না। বলিয়া শৈলজা কমলার পাশে বসিয়া তাহার গলা জড়াইয়া ধরিল। কমলার বুক ফুলিয়া উঠিতে লাগিল, তাহার অশ্রু আর বাঁধ মানে না। শৈলজার কাঁধের উপর মুখ লুকাইয়া তাহার কান্না একেবারে ফাটিয়া বাহির হইল। শৈল একটি কথাও না বলিয়া তাকে দৃঢ় করিয়া আলিঙ্গন করিয়া ধরিল। একটু পরেই কমলা তাড়াতাড়ি শৈলজার বাহুবন্ধন ছাড়াইয়া উঠিয়া পড়িল। চোখ মুছিয়া ফেলিয়া জোর করিয়া হাসিতে লাগিল। শৈল কহিল, নাও নাও, আর হাসিতে হইবে না। ঢের ঢের মেয়ে দেখিয়াছি, তোমার মতো এমন চাপা মেয়ে আমি দেখি নাই। কিন্তু তুমি মনে করিতেছ আমার কাছে লুকাইবে, আমাকে তেমন হাবা পাও নাই। তবে বলিব, রমেশবাবু এলাহাবাদে গিয়া অব্দি তোমাকে একখানি চিঠি লেখেন নাই, তাই রাগ হইয়াছে, অভিমানী। কিন্তু তোমারও বোঝা উচিত তিনি কাজে গেছেন, দুদিন বাদেই আসিবেন। ইহার মধ্যে যদি সময় করিয়া উঠিতে না পারেন, তাই বলিয়া কি অত রাগ করিতে আছে? ছি, তাও বলি ভাই, তোমাকে আজ এত উপদেশ দিতেছি, আমি হইলেও ঠিক এই কাণ্ডটাই করিয়া বসিতাম। এমন মিছিমিছি কান্না মেয়ে মানুষকে অনেক কাঁদিতে হয়, আবার এই কান্না ঘুচিয়া গিয়া যখন হাসি ফুটিয়া উঠিবে, তখন কিছুই মনে থাকিবে না। এই বলিয়া কমলাকে বুকের কাছে টানিয়া লইয়া শৈল কহিল, আজ তুমি মনে করিতেছ রমেশবাবুকে আর কখনো তুমি মাফ করিবে না, তাই না? আচ্ছা সত্যি বলো। কমলা কহিল, হ্যাঁ, সত্যিই বলিতেছি। শৈল কমলার গালে করতলের আঘাত করিয়া কহিল, ইস, তাই বই কি, দেখা যাইবে। আচ্ছা বাজি রাখো। কমলার সঙ্গে কথাবার্তা হইবার পরেই শৈল এলাহাবাদে তার বাপকে চিঠি পাঠাইল। তাহাতে লিখিল, কমলা রমেশবাবুর কোনো চিঠিপত্র না পাইয়া অত্যন্ত চিন্তিত আছে। একে বেচারা নতুন বিদেশে আসিয়াছে, তাহার পরে রমেশবাবু
যখন তখন তাহাকে ফেলিয়া চলিয়া যাইতেছেন এবং চিঠিপত্র লিখিতেছেন না। ইহাতে তাহার কি কষ্ট হইতেছে একবার ভাবিয়া দেখো দেখি। তাহার এলাহাবাদের কাজ কি আর শেষ হইবে না নাকি? কাজ তো ঢের লোকের থাকে, কিন্তু তাই বলিয়া 2 ছত্র চিঠি লিখিবার কি অবসর পাওয়া যায় না? খুড়া রমেশের সঙ্গে দেখা করিবার তাহার কন্যার পত্রের অংশবিশেষ শুনাইয়া ভর্ৎসনা করিলেন। কমলার দিকে রমেশের মন যথেষ্ট পরিমাণে আকৃষ্ট হইয়াছে, একথা সত্য, কিন্তু আকৃষ্ট হইয়াছে বলিয়াই তাহার দ্বিধা আরো বাড়িয়া উঠিল। এই দ্বিধার মধ্যে পড়িয়াই রমেশ কোনো মতেই এলাহাবাদ হইতে ফিরিতে পারিতেছে না। ইতিমধ্যে খুড়ার কাজ হইতে শৈল চিঠি শুনিল। চিঠি হইতে বেশ বুঝিতে পারিল কমলা রমেশের জন্য বিশেষ উদ্বেগ প্রকাশ করিতেছে। সে কেবল নিজে লজ্জায় লিখিতে পারে নাই। ইহাতে রমেশের দ্বিধার 2 শাখা দেখিতে দেখিতে একটাতে আসিয়া মিশিয়া গেল। এখন তো কেবলমাত্র রমেশের সুখ দুঃখ লইয়া কথা নয়, কমলাও যে রমেশকে ভালোবাসিয়াছে। বিধাতা যে কেবল নদীর চরের উপরে তাহাদের 2 জনকে মিলাইয়া দিয়েছেন তাহা নহে, হৃদয়ের মধ্যেও এক করিয়াছেন। এই ভাবিয়া রমেশ আর বিলম্ব মাত্র না করিয়া কমলাকে এক চিঠি লিখিয়া বসিল। প্রিয়তমাসু কমলা, তোমাকে এই যে সম্ভাষণ করিলাম, ইহাকে চিঠি লিখিবার একটি প্রচলিত পদ্ধতি পালন বলিয়া গণ্য করিও না। যদি তোমাকে আজ পৃথিবীতে সকলের চেয়ে প্রিয় বলিয়া না জানিতাম, তবে কখনোই আজ প্রিয়তমা বলিয়া সম্ভাষণ করিতে পারিতাম না। যদি তোমার মনে কখনো কোনো সন্দেহ হইয়া থাকে, যদি তোমার কমল হৃদয়ে কখনো কোনো আঘাত করিয়া থাকে, তবে এই যে আজ সত্য করিয়া তোমাকে ডাকিলাম প্রিয়তমা, ইহাতেই আজ তোমার সমস্ত সংশয়, সমস্ত বেদনা নিঃশেষে স্খলন করিয়া দিই। ইহার চেয়ে তোমাকে আর বেশি বিস্তারিত করিয়া কি বলিব? এ পর্যন্ত আমার অনেক আচরণ তোমার কাছে নিশ্চয়ই ব্যথাজনক হইয়াছে। সেজন্য যদি তুমি মনে মনে আমার বিরুদ্ধে অভিযোগ করিয়া থাকো, তবে আমি প্রতিবাদী হইয়া তাহার লেশমাত্র প্রতিবাদ করিব না। আমি কেবল বলিব, আজ তুমি আমার প্রিয়তমা, তোমার চেয়ে প্রিয় আমার আর কেহই নাই। ইহাতেও যদি আমার সমস্ত অপরাধের, সমস্ত অসঙ্গত আচরণের শেষ জবাব না হয়, তবে আর কিছুতেই হইবে না। অতএব কমলা, আজ তোমাকে এই প্রিয়তমা সম্বোধন করিয়া আমাদের সংশয়াচ্ছন্ন অতীতকে দূরে সরাইয়া দিলাম। এই প্রিয়তমা সম্বোধন করিয়া আমাদের ভালোবাসার ভবিষ্যৎকে আরম্ভ করিলাম। তোমার কাছে আমার একান্ত মিনতি, তুমি আজ আমার প্রিয়তমা, এই কথাটি সম্পূর্ণ বিশ্বাস করো। ইহা যদি ঠিক তুমি মনে গ্রহণ করিতে পারো, তবে কোনো সংশয় লইয়া আমাকে আর কোনো প্রশ্ন করিবার প্রয়োজন থাকিবে না। তাহার পরে আমি তোমার ভালোবাসা পাইয়াছি কিনা সে কথা তোমাকে জিজ্ঞাসা করিতে আমার সাহস হয় না, আমি জিজ্ঞাসা করিবও না। আমার এই অনুচ্চারিত প্রশ্নের অনুকূল উত্তর একদিন তোমার হৃদয়ের ভিতর দিয়া আমার হৃদয়ের মধ্যে নিঃশব্দে আসিয়া পৌঁছিবে। ইহাতে আমি সন্দেহ মাত্র করি না, ইহা আমি আমার ভালোবাসার জোরেই বলিতেছি। আমার যোগ্যতা লইয়া অহংকার করি না, কিন্তু আমার সাধনা কেন সার্থক হইবে না? আমি বেশ বুঝিতেছি, আমি যাহা লিখিতেছি তাহা কেমন সহজ হইতেছে না, তাহা রচনার মতো শুনাইতেছে। ইচ্ছা করিতেছে এ চিঠি ছিঁড়িয়া ফেলি, কিন্তু যে চিঠি মনের মতো হইবে সে চিঠি এখনই লেখা সম্ভব হইবে না। কেননা চিঠি দুজনের জিনিস। কেবল এক পক্ষ যখন চিঠি লেখে, তখন সে চিঠিতে সব কথা ঠিক করিয়া লেখা চলে না। তোমাতে আমাতে যেদিন মন জানাজানি বাকি থাকিবে না, সেদিনই চিঠির মতো চিঠি লিখিতে পারি। সামনাসামনি 2 দরজা খোলা থাকিলে তখনই ঘরে অবাধে হাওয়া খেলে। কমলা, প্রিয়তমা, তোমার হৃদয় কবে সম্পূর্ণ উদ্ঘাটন করিতে পারিব? এসব কথার মীমাংসা ধীরে ধীরে ক্রমে ক্রমে হইবে, ব্যস্ত হইয়া ফল নাই। যেদিন আমার চিঠি পাইবে,
তাহার পরের দিন সকালবেলাতেই আমি গাজীপুরে পৌঁছিব। তোমার কাছে আমার অনুরোধ এই, গাজীপুরে পৌঁছাইয়া আমাদের বাসাতেই যেন তোমাকে দেখিতে পাই। অনেকদিন গৃহহারার মতো কাটিল, আমার আর ধৈর্য নাই। এবারে গৃহের মধ্যে প্রবেশ করিব, হৃদয়লক্ষ্মীকে গৃহলক্ষ্মীর মূর্তিতে দেখিব। সেই মুহূর্তে আমাদের দ্বিতীয়বারের শুভদৃষ্টি হইবে। মনে আছে আমাদের প্রথমবার সেই শুভদৃষ্টি? সেই জ্যোৎস্না রাতে, সেই নদীর ধারে, জনশূন্য বালুমরুর মধ্যে। সেখানে ছাদ ছিল না, প্রাচীর ছিল না, পিতা মাতা ভ্রাতা আত্মীয় প্রতিবেশীর সম্বন্ধ ছিল না। সে যে গৃহের একেবারে বাহির, সে যেন স্বপ্ন, সে যেন কিছুই সত্য নহে। সেই জন্য আর একদিন স্নিগ্ধ নির্মল প্রাতঃকালের আলোকে গৃহের মধ্যে, সত্যের মধ্যে সেই শুভদৃষ্টিকে সম্পূর্ণ করিয়া লইবার অপেক্ষা আছে। পুণ্য পৌষের প্রাতঃকালে আমাদের গৃহদ্বারে তোমার সরল সহাস্য মূর্তিখানি চিরজীবনের মতো আমার হৃদয়ের মধ্যে অঙ্কিত করিয়া লইব। এই জন্য আমি আগ্রহে পরিপূর্ণ হইয়া আছি। প্রিয়তমে, আমি তোমার হৃদয়ের দ্বারের অতিথি, আমাকে ফিরাইও না। প্রসাদ ভিক্ষু, রমেশ। আজকের গল্প পাঠে ছিলাম আমি প্রতিভা। আমার পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের মতামত আমার ভুল সংশোধনের ক্ষেত্রে অনেকটাই সাহায্য করবে। তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী পর্বে।